প্রিয়জনের সান্নিধ্যে এই উদযাপনে শুরু হলো ঘরে ফেরা। ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেল স্টেশনে ঘরমুখ মানুষ। যাত্রীদের চোখে মুখে ঈদের আনন্দ। এবার মনে হচ্ছে যে না, ভালোভাবে যেতে পারবো ইনশাআল্লাহ। বাড়িতে যাচ্ছি ঈদের জন্য আর কি, খুবই খুশি লাগছে মনে। ঈদের সময়টা অনেক ভিড় থাকে, তাই একটু আর্লি চলে যাচ্ছি। দৌলতদিয়া পাটুরিয়ায় তীব্র যানজটের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ, দুর্ভোগে হাজারো যাত্রী। ঘাটে আছে কাঁচামাল নিয়ে 2 দিন ধরে বসে আছে। খাবারের কষ্ট হচ্ছে, যানজট ঝামেলা, আমাদের টয়লেট বাথরুম সবকিছু আমাদের আসছে। ছেলে পেলে নিয়ে এখন যে কখন যে পৌঁছাবো এখনো তা পুরো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানী সহ দেশের অন্যান্য হাটগুলোতে প্রচুর সংখ্যক কোরবানির পশুর জোগান। দর কষাকষিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। স্বাস্থ্য পরীক্ষায় হাটে থাকছে বিশেষ ব্যবস্থা। কুড়িগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন এদেশের মানুষ না খেয়ে থাকবে না। শুরু হলো হতদরিদ্রদের মাঝে 10 টাকা কেজি দরে চাল দেয়া। নাশকতার 3 মামলায় বেগম জিয়া সহ বিএনপির 84 নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন আদালত। 18 অক্টোবর শুনানি শুরু। আদালতের রায়ে 2 মন্ত্রীর পদে থাকা নিয়ে আইনি কোনো বাধা নেই জানালেন আইনমন্ত্রী। এবং যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু। প্রয়োজন ট্রাইব্যুনাল আইনের সংশোধন, বলছেন বিচার সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধুর দেখানো পথেই দেশ থেকে দারিদ্র্য দূর করতে কাজ করছে তার সরকার। তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে এদেশের মানুষ না খেয়ে থাকবে না। কুড়িগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করার আগে এক সমাবেশে প্রধানমন্ত্রী কথা বলেন। এরপর হতদরিদ্রদের মাঝে 10 টাকা কেজি দরে চাল বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। কুড়িগ্রাম থেকে আরো জানাচ্ছেন দেবাশিস রায়। ধান লাগানো থেকে কাটা ও মাড়াই পর্যন্ত মাঝের বেশ কমাস অনেকটা কর্মহীন সময় কাটে দিনমজুর এবং ভূমিহীন কৃষকদের। এই সময়টায় হতদরিদ্র মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 10 টাকা কেজি দরে চাল বিক্রির উদ্যোগ সরকারের। 5 মাস সারা দেশের 50 লাখ পরিবার মাসে সর্বোচ্চ 30 কেজি চাল সংগ্রহ করতে পারবেন এই কর্মসূচির আওতায়। উত্তরের প্রত্যন্ত জনপদ কুড়িগ্রামে খাদ্যবান্ধব এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশ কবছর আগেও মঙ্গাপীড়িত এই অঞ্চলে অনাহারে থাকত লাখো মানুষ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের আর একটি মানুষও প্রাণ হারাবে না অনাহারে। কুড়িগ্রাম শুনলেই মানুষ বলতো এখানে মঙ্গা হয়। আমাদের প্রতিজ্ঞা ছিল যে এই মঙ্গা শব্দটা যেন আর এই কুড়িগ্রাম বা বৃহত্তর রংপুরবাসী তাদেরকে যেন আর এই মঙ্গা শব্দটা মুখে উচ্চারণ করতে না হয় আর কানে শুনতে না হয়। আল্লাহর রহমতে আমরা কিন্তু তা করতে সক্ষম হয়েছি। এখন আর কেউ মঙ্গা বলে না। প্রত্যেক অঞ্চলে আপনারা জানেন যে আমরা একটা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। আমরা কুড়িগ্রামেও করব, যেখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে, মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেই সন্ত্রাস ও জঙ্গিবাদে উস্কানি দিয়েছে বিএনপি জামাত। জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। প্রত্যেকটা ধর্মেই কিন্তু শান্তির কথা বলা আছে। ইসলামে কখনোই বলা নাই যে মানুষ খুন করা হোক। কাজে কেউ যেন এই ধরনের পথে না যায় এ ব্যাপারে সকলকেই আমি বলবো সজাগ হতে, জনমত সৃষ্টি করা এবং প্রত্যেকে এই ব্যাপারে সম্পূর্ণভাবে সচেতন থেকে আপনারা কাজ করবেন। পরে 6 জন নারী ও 9 জন পুরুষের মধ্যে চালের বস্তা তুলে দেন প্রধানমন্ত্রী। খাদ্য বান্ধব এই চাল বিতরণ কর্মসূচিতে উপকারভোগীদের মধ্যে প্রাধান্য পাবে বিধবা ও প্রতিবন্ধী নারীরাও। 1971-এর মুক্তিযুদ্ধের পর মাত্র 7.5 কোটি জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা ছিল না স্বাধীন এই রাষ্ট্রটির। 2016-তে এসে 16 কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণে আজ বাংলাদেশ নিজেই যথেষ্ট।
মাত্র 10 টাকায় কেজি প্রতি চাল বিতরণের এই দরিদ্র বান্ধবী কর্মসূচি ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণের পথ আরো সুগম করল। দেবাশিস রায়, সময় সংবাদ, চিলমারি, কুড়িগ্রাম। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর দারুস-সালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা 3 মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 84 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা মামলাগুলোর অভিযোগপত্র আমলে নেন। আগামী 18 অক্টোবর মামলাগুলোর পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। বুধবার অভিযোগপত্র আমলে নেয়ার দিন ধার্য ছিল। বেগম জিয়া ছাড়াও বিএনপি নেতা মারুফ কামাল, শিমুল বিশ্বাস সহ 84 নেতাকর্মীকে আসামি করা হয়। গত বছর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর দারুস-সালাম এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে নাশকতার এই 3 মামলা দায়ের করে পুলিশ। দারুস-সালাম থানার 3টি নাশকতার মামলায় বেগম খালেদা জিয়া সহ একটি মামলা 27 জন, একটি মামলা 33 জনের বিরুদ্ধে 24 জন, এদের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে এবং আগামী 18-10 তারিখে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট তামিলের জন্য দিন ধার্য হচ্ছে। রাজনীতি দ্বারা নিয়ন্ত্রণ না করে বা রাজনীতি দ্বারা মোকাবেলা না করে অন্যায়ভাবে বা ভিন্ন পন্থায় যখন রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায় তখনই এই সকল মিথ্যা মামলাকে জন্ম দিতে হয় এবং রাজনীতির নেতাদেরকে সেই রকম মামলা দিয়ে হয়রানি করতে হয়। এই মামলাগুলোর জন্ম এবং ব্যবহার ঠিক সেই একই উদ্দেশ্যে। 2 মন্ত্রীর পদে থাকতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শপথ ভঙ্গের বিষয়ে কোনো আইন বা বিধান নেই বলেও জানান তিনি। দুপুরে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী একথা বলেন। এমন কোনো দণ্ড নাই যে শপথ ভঙ্গ করলে তাদেরকে এইটা করতে হবে ওটা করতে হবে। আইনও নাই, বিধানও নাই এবং কোনো কনভেনশনও নাই। এমপিদের ডিসকোয়ালিফিকেশন আর্টিকেল 66-এ ক্লিয়ারলি দেওয়া আছে। সেই ডিসকোয়ালিফিকেশনের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রীগণ পড়েন না। আমার মনে হয় তাদের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার বা তাদের মন্ত্রিত্ব হারানোর কোনো প্রয়োজন নেই। টিকিট সংগ্রহের যুদ্ধের পর এবার বাড়ি ফেরার পালা। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। আগাম টিকিটে ঈদ যাত্রার প্রথম দিনে ঝক্কি ঝামেলা ছাড়াই ঢাকা ছাড়তে পারায় বেশ স্বস্তির ছাপ ছিল যাত্রীদের চোখে মুখে। আর যাত্রীদের ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত তারেকুজ্জামান শিমুলের রিপোর্টে। সকাল হতে না হতেই এভাবেই প্রয়োজনীয় ব্যাগপত্র নিয়ে কমলাপুর রেল স্টেশনে আসতে থাকেন ঈদে ঘরমুখ যাত্রীরা। দীর্ঘদিন পর দেখা হবে প্রিয়জনদের সাথে, তাই সবার চোখে মুখে ছিল আনন্দের ছাপ। আমি বাড়িতে যাচ্ছি, ঈদ করব, কাজিনদের সাথে দেখা করব, খেলবো, অনেক মজা করব, আনন্দ করব, ভাই বোনরা আছে, খেলাধুলা করব। বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি, তো আমার ফ্যামিলি ছেড়ে যাচ্ছি, আবার নতুন ফ্যামিলিতে জয়েন করতে যাচ্ছি, এর জন্য অনেক বেশি ভালো লাগছে। বাড়িতে যাওয়ার জন্য তো অনেকদিন আগে টিভি প্রিপারেশনে অনেক মজা, বাড়িতে গেলে ভালো লাগে, সবার সাথে দেখা হয়। নির্ধারিত সময়ে স্টেশনে হাজির হয় বাড়ি ফেরার কাঙ্ক্ষিত ট্রেনগুলো, তাই অন্যান্য বারের মতো ছিল না শিডিউল বিপর্যয়ের অভিযোগ। এছাড়া সরকারের ছুটি শুরু না হওয়ায় ছিল না বাড়তি যাত্রী চাপ, তাই অনেকটা আয়েশি মেজাজে বাড়ির পথে রওনা হন প্রথম দিনের যাত্রীরা। পরে দেখা যাবে অনেক বিটি হবে, সেজন্য আগে যাচ্ছে আর কি, আর একটু সময় আছে, ছুটিতে আছি। অন্যবার তো অনেক কষ্ট করে যাই, এবার মনে হচ্ছে যে না, ভালোভাবে যেতে পারবো ইনশাল্লাহ। যেরকম ভেবেছিলাম সেরকম না, অনেকটা রিল্যাক্সে যাচ্ছি। এদিকে যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার। প্রতিটা গাড়িতেই আমাদের পুলিশ থাকবে, স্টেশনেও পুলিশ আছে, আনসার বাহিনী আছে, আর্ম ব্যাটালিয়ন আছে, র্যাব আছে, এনএসআই, ডিজিএফআই, মোটামুটি সব ধরনের লোকে রাখা আছে যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে। প্রতিদিন আশা করি বিভিন্ন রুটে 1 থেকে 1.5 লাখ লোক যাবে। এছাড়া ঈদ শেষে ঢাকা ফেরা নিশ্চিত করতে যাত্রীদের অনেকেই ভিড় জমান ফিরতি টিকিটের কাউন্টারগুলোতে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিন ধরে নদীতে প্রবল স্রোত ও ঘাট সংকটে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও চালকদের। বিআইডব্লিউটিসি জানায় পদ্মার ভাঙনের কবলে দৌলতদিয়ার 4টি ঘাটের মধ্যে 2টি বন্ধ রয়েছে। একই সঙ্গে নদীতে প্রবল স্রোত থাকায় পাটুরিয়া দৌলতদিয়া রুটের 18টি ফেরির মধ্যে ছোট বড় মিলিয়ে 12টি ফেরি কোনো রকমে চলাচল করছে। ধীরে ধীরে ফেরি পারাপার হওয়ায় ঘাটের দুপারে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে পারাপারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক সহ 6 শতাধিক যানবাহন।
তবে পদ্মার পানি না কমা পর্যন্ত ঘাট সংকট সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক। বাড়িতে যাচ্ছি কিন্তু অনেক দীর্ঘ যানজটের জন্য এখন বসে থাকা লাগছে। অনেক গরম, তারপরও এর মধ্যে ঈদের ছুটিতে বাসায় যেতে পারতেছি, এটাই আসলে আনন্দের ব্যাপার। ঘাট ভালো হোক এটা চাই। ঘাটে আজকে কাঁচামাল নিয়ে 2 দিন ধরে বসে আছি। ঢাকা যে কোন সময় যায় পৌঁছাবো বলতেও পারি না। এদিকে সাভারের চন্দ্রা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় 60 কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখ যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানায় পাটুরিয়া ও দৌলতদিয়ায় 2টি ঘাট বন্ধ থাকায় সব গাড়ি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলাচল করছে। অন্যদিকে আসছে ঈদুল আজহা উপলক্ষে প্রচুর সংখ্যক গরু ভর্তি ট্রাক চলাচল করায় এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে মহাসড়কের প্রায় 60 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন তারা। চান্দুরা থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত এখন পর্যন্ত জাম পাইছি, এ পর্যন্ত আইতে পারছি ফজর আজান থেকে। ওই লেগুনা বেগুনা এইগুলো যায় রোডে যে কোনো জায়গায় আড়ে বাড়ে জাম বাঁধাই দিচ্ছে। সন্ধ্যার সময় আরো থাকছে। ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে নব্য জিএমবির সদস্য 2 দম্পতি আটক। সংগঠনের নেতার নির্দেশে বিয়ে করেন তারা। রাজধানী সহ সারা দেশের হাটগুলোতে কোরবানির পশুর যথেষ্ট যোগান থাকলেও জমে ওঠেনি বেচাকেনা। তবে আপাতত বিক্রিতে ভালো দাম পাওয়া ও তুলনামূলক কম দামে কেনার প্রবণতায় দর কষাকষি চলছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে। 2 দিনের মধ্যেই বেচা বিক্রি জমজমাট হবে এমন প্রত্যাশা বিক্রেতা ও হাট কর্তৃপক্ষের। রাজধানীর গাবতলীর স্থায়ী পশুর হাটে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করছে বাংলার বাহাদুর। 20 লাখ টাকা দাম হাঁকালেও ক্রেতা মেলেনি এখনো। রাজধানীর অন্যান্য হাটেও দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে ছোট বড় কোরবানির পশু। এখন লোকজন কাস্টমার আসছে না, খালি দেখতে আসছে আর কি। বাজারে আসছি মার্কেটের অবস্থা জাজ করার জন্য। ঘুরি গাড়ি দেখি, যদি রিজনেবল হয় একটা ইনশাল্লাহ নিয়ে যাবো। রাজশাহী সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলার হাটগুলোতেও দেশীয় গরুর সংখ্যাই বেশি। বেচাকেনা তেমন না জমলেও ক্রেতারা আসছেন দাম সম্পর্কে ধারণা নিতে। ভারতীয় গরু না আসলে ভালো দাম পাবার প্রত্যাশা ব্যবসায়ীদের। পার পিছে গরু মোটামুটি ধরেন 20,000 বেশি চাইছে। আগে যে মরিচ নিতাম এই 70, এই বরিশের দাম মনে হয় 80। মোটা তাজা করতে যাওয়া খরচ অনেক পড়ে যাচ্ছে, সেজন্যই গরুর এই দাম। সিলেট, চট্টগ্রাম সহ আশপাশের জেলাগুলোতেও স্থানীয় খামারি ও কৃষকদের পালন করা গবাদি পশু ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে পশু আসছে কয়েকদিন ধরেই। শুক্রবারের পর বেচাকেনা বাড়ার আশাবাদ সংশ্লিষ্টদের। এখন পর্যন্ত আমাদের হাটে 40 ভাগ গরু চলে এসেছে। আর 1 দিন গেলে হয়তো দামটা আর একটু কমে আসবে। ভোটার বন্ধ হওয়ায় তো কোনো গরু আসতেছে না, এর জন্য গরুর দাম বেশি। নির্দিষ্ট হাটের জন্য আনা পশু যাতে অন্য হাটে না নামানো হয় সে ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ী ও ইজারাদাররা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এবারও হাটে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষায় থাকছে বিশেষ ব্যবস্থা। বিভিন্ন পয়েন্টে 1000 টিম কাজ করবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। তবে বছর জুড়ে খামারগুলোতে নজরদারি করা না হলে ওষুধ ব্যবহার করে পশু মোটা তাজাকরণ প্রক্রিয়া রোধ করা যাবে না বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশে উৎপাদিত বেশিরভাগ গবাদি পশুই বিক্রি হয়ে থাকে ঈদুল আজহায়। এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত গড়ে উঠছে ছোট বড় অনেক খামার। তবে কিছু অসাধু কৃষক ও ব্যবসায়ী ভারতীয় নিষিদ্ধ ওষুধ প্রয়োগ করে গরু মোটাতাজা করে থাকে। আর ওষুধ প্রয়োগ করা এসব পশুর মাংস খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে মানুষ। সরকার যদি সহযোগিতা করে যে আপনি মোটাতাজা করেন, এই পদ্ধতিতে এই খাওয়ায় করেন, গভর্নমেন্ট যদি ওপেন করে দেয় জিনিসটা, শুধু তাদের কৃষি বিভাগের বা পশুপালন বিভাগের হাতে না রেখে, তাহলে মানুষ সেটা করতে পারে। কিন্তু মানুষকে একটু ট্রেন আপ করে দেওয়া দরকার, সরকারের এটাও একটা কাজ। ক্ষতিকর ওষুধ প্রয়োগ করা এমন পশু শনাক্তে এবছর পশু হাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে 1000 টিম কাজ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। যারা এটা পর্যবেক্ষণ করবে এবং ওই যে প্রাণীগুলির স্বাস্থ্য পরীক্ষা করবে তারা, এর সঙ্গে ডাক্তারও থাকছে কিন্তু, এবং প্রত্যেকটা মার্কেটে বা প্রত্যেকটা চলাচলের ইম্পর্টেন্ট জায়গাগুলিতে আমাদের নজরদারি থাকবে।
প্রশাসনও এ বিষয়ে কিন্তু নজরদারি করবে। তবে সরকারি জনবল কম থাকায় সার্বিক তদারকিতে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। ঈদের 1 মাস 2 মাস আগেই এলাকা প্রত্যেক উপজেলায় প্রত্যেক ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান মেম্বারদের বলে দেওয়া হোক যে তোমরা ভলান্টিয়ার দাও, আমরা সমস্ত বাজারগুলি আমরা দেখব বা কিভাবে কি ধরনের গরু আসতেছে। গবাদি পশু পালনে অনৈতিক কার্যক্রম বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি খামারিদের উন্নত প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের কথা জানান। যদিও এ বিষয়ে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনী দরকার। এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বিচার সংশ্লিষ্টরা বলছেন বিলম্বে হলেও সরকারের এ ধরনের উদ্যোগ ভুক্তভোগীদের আশাবাদী করে তুলবে। জানাচ্ছেন আফজাল হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এ পর্যন্ত 26টি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে 6 যুদ্ধাপরাধীর। এসব মামলার অধিকাংশ রায়ে অর্থের প্রভাব খাটিয়ে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার বিষয়টি উঠে এসেছে। সবশেষ যুদ্ধাপরাধী মীর কাসেমের বিদেশি লবিস্ট নিয়োগের বিষয়টিও সর্বোচ্চ আদালত তার রায়ে উল্লেখ করেছেন। এমন প্রেক্ষাপটে দাবি উঠেছে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের। সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান এ বিষয়ে পদক্ষেপ নিতে আইনি প্রক্রিয়া শুরু করেছেন তারা। এই যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধের যারা দণ্ডিত তাদের সম্পত্তির একটা বিষয়ে একটা ব্যবস্থা নেওয়ার আমরা আইনি প্রক্রিয়ায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা শুরু করেছি। এটা যতদূর সম্ভব আমরা চেষ্টা করব তাড়াতাড়ি করার। দেরিতে হলেও সরকারের এমন উদ্যোগ 71-এ ক্ষতিগ্রস্তদের আশাবাদী করে তুলবে বলে মনে করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। অপরাধী তাদের শুধু বিচার করলেই হবে না, তাদের যে অর্থনীতির যে ভিত্তি সেটাকেও আইনে আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু আইসিটি অ্যাক্টের যে অবস্থা, এই অবস্থার মধ্যে সেই সুযোগটি এখানে কম থাকায় ট্রাইব্যুনাল সেই কাজটিতে অগ্রসর করতে পারেনি এবং ট্রাইব্যুনাল প্রতিটি মামলায় যে এই বিষয়ে তাদের অবজারভেশনে এই বিষয়টি উল্লেখ আছে। সাবেক আইনমন্ত্রীর মতে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনলেই সব যুদ্ধাপরাধীর সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যদি একটা বিধান করা হয় যে যারা দণ্ডিত হয়েছে, দণ্ড ইতিমধ্যে কার্যকর করেছে এবং ভবিষ্যতে যারা বিচারের সম্মুখীন হবে এবং দণ্ডপ্রাপ্ত হবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে রাষ্ট্রের অনুকূলে। একই সঙ্গে আইনের সংশোধনীর মাধ্যমে জামায়াতের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করারও দাবি জানান তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। টেস্টে দ্বিস্তর নীতির প্রস্তাব থেকে সরে আসলো আইসিসি। দুবাইয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর প্রধান নির্বাহীদের সভায় সিদ্ধান্ত। জাতীয় জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক। প্রয়াত এ নেতাকে দেয়া স্বাধীনতা পদক প্রত্যাহারের জন্য সম্প্রতি মন্ত্রী পরিষদের বৈঠকে সুপারিশ করা হয়। সেই সাথে জাতীয় জাদুঘরের সংরক্ষিত পদকটি সরিয়ে নেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে বিকেলে জাতীয় জাদুঘর থেকে পদকটি সরিয়ে নেওয়া হয়। 2003 সালে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দেয়। সে সময় পুরস্কারের পদক ও সম্মাননাপত্র কোনো উত্তরাধিকারীকে না দিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হয়। সৌদি সরকারের আমন্ত্রণে হজ পালন করতে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল 5টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে দুপুর থেকে বেগম জিয়ার হজ যাত্রাকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নিরাপত্তার কারণে নেতাকর্মী ও সমর্থকদের বিমানবন্দরের প্রবেশ মুখেই আটকে দেওয়া হয়। বিকেল 4টার দিকে বেগম জিয়া সহ 6 সদস্যের একটি দল বিমানবন্দরে প্রবেশ করে। এবার তার সফরসঙ্গী হচ্ছেন একান্ত সচিব ABM আব্দুস সাত্তার, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত ফটোগ্রাফার নূর উদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগম। এছাড়া লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান সৌদি আরবে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। হজ পালন শেষে 22 সেপ্টেম্বর বেগম জিয়ার দেশে ফেরার কথা রয়েছে। কথিত জিহাদে অংশ নিতে বিদেশে যাওয়ার চেষ্টার অভিযোগে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে 2 দম্পতিকে আটক করেছে র্যাব।
র্যাবের দাবি 4 জন নব্য জেএমবির সদস্য। সংগঠনের শায়ক বা নেতার নির্দেশে তারা সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস নাহিদ সুলতানা বিয়ে করেন 2 সন্তানের জনক এইচএসসি পাস আমিনুল ইসলামকে। গত 22 মে মাদারীপুরের শিক্ষক হামলার ঘটনায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ফয়জুল্লাহর উপস্থিতিতে এই বিয়ে হয়। অন্যদিকে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী মার্জিয়া আক্তার সুমি বিয়ে করেন তার 1 বছরের জুনিয়র শরীফুল ইসলামকে। দুটি বিয়েই হয় নব্য জেএমবির এক শায়েখ বা নেতার নির্দেশে। সুমি, আমিনুল এবং শরীফুলকে ফার্মগেট এলাকা থেকে আটক করা হয়। এরপর তাদের তথ্য অনুযায়ী নাহিদ সুলতানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আটক করার কথা জানায় র্যাব। শুধুমাত্র এই যে জঙ্গিবাদের দিকে নিজেকে সন্নিবেশিত করা এবং জঙ্গি আক্রমণ করার জন্যই কিন্তু তারা নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এদেরকেও কিন্তু বেশ কিছু পরীক্ষার মতন দিতে হয় অনলাইনেই, যতদূর আমরা জানতে পেরেছি, এবং সেক্ষেত্রেই যারা এরকম করে তাদেরকেই সাধারণত অনুমতি দিয়ে থাকে তাদের নেতা। র্যাব আরো জানিয়েছে থ্রিমা ও টেলিগ্রাম এই দুটি অ্যাপের মাধ্যমে নব্য জেএমবিতে যোগ দেয়া এই 2 দম্পতি কথিত জেহাদে অংশ নিতে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছিল। ইনিশিয়ালি যেটা স্বীকার করেছে যে তাদের যেহেতু ক্রমাগত অভিযানের ফলে তারাও কিছুটা আতঙ্কগ্রস্ত, সেক্ষেত্রেই তারা দেশ ত্যাগ করার পরিকল্পনা করেছে এবং যতদূর আমরা জানতে পেরেছি তারা পাকিস্তানে যাওয়ার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছিল। র্যাব আরো জানিয়েছে নব্য জেএমবির যে শাখাটি তাদের সদস্যদের গৃহত্যাগ করার বিষয়টি তদারকি করে তার নাম তালিব। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বর্তমানে দেশে সাক্ষরতার হার 71% বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। দিবসটি উপলক্ষে দেশে সাক্ষরতা বিস্তারে সচেতনতামূলক কর্মসূচি সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। এখন যারা জন্ম নিচ্ছে তারা তো আর কেউ নিরক্ষর থাকছে না, শতভাগ ছাত্র এখন স্কুলে যাচ্ছে। বিভিন্নভাবেই আমাদের একটা পরিবর্তিত হয়েছে। লেটেস্ট কোনো সার্ভে তো এখন পর্যন্ত নেই। বর্তমানের যে স্ট্যাটিস্টিক্স 11 সালের পরে বিবিএস এর আর কোনো জরিপ হয় নাই। আমাদের যে অগ্রগতি, সেই অগ্রগতির কারণে আমরা এটাকে 71 বলতেছি। পশ্চিমবঙ্গে এক অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে রাজ্য পুলিশ। দক্ষিণ 24 পরগনার পুলিশ সুপার জানান, মঙ্গলবার গোপন সূত্রের খবরে রবীন্দ্রনগরের একটি বস্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে 95টি 9mm পিস্তল ও 4টি পাইপগান সহ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা তৈরির কাঁচামাল জব্দ করে পুলিশ। বাড়ির মালিক সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। টেস্টে দ্বিস্তর পদ্ধতি চালুর প্রস্তাব থেকে সরে এসেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বুধবার দুবাইয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর প্রধান নির্বাহীদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। দ্বিস্তর নীতি অনুযায়ী র্যাঙ্কিংয়ের শীর্ষ 7 দল নিয়ে প্রথম স্তর আর শেষ 3 দল দ্বিতীয় স্তরে অংশ নেবে ইন্টারকন্টিনেন্টাল কাপের জয়ী দলের সঙ্গে। প্রথম ও দ্বিতীয় স্তরে ওঠানামা নির্ভর করবে দলগুলোর পারফরম্যান্সের উপর। শুরু থেকেই দ্বিস্তর টেস্টের বিপক্ষে ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়েও জানিয়েছিল তাদের আপত্তির কথা, যদিও আইসিসির বাকি সদস্যের পূর্ণ সমর্থন ছিল এ প্রস্তাবের পক্ষে। কিন্তু গত মাসে বিশ্ব ক্রিকেটের প্রভাবশালী বোর্ড বিসিসিআই এর প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয়। বুধবার আইসিসির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার কথা থাকলেও 4টি বোর্ডের আপত্তি থাকায় বিষয়টি সভায় আর তোলা হয়নি। সন্ধ্যার সময়ে পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরো একবার। প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপনে শুরু হলো ঘরে ফেরা। যাত্রীদের চোখে মুখে উৎসবের আনন্দ। ঘাট সংকট ও যানবাহনের চাপে দৌলতদিয়া পাটুরিয়ায় তীব্র যানজট। কুড়িগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, এদেশের মানুষ না খেয়ে থাকবে না। শুরু হলো হতদরিদ্রদের মাঝে 10 টাকা কেজি দরে চাল দেয়া। নাশকতার 3 মামলায় বেগম জিয়া সহ বিএনপির 84 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন আদালত। 18 অক্টোবর শুনানি শুরু। আদালতের রায়ে 2 মন্ত্রীর পদে থাকা নিয়ে আইনি কোনো বাধা নেই, জানালেন আইনমন্ত্রী। এবং যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু। প্রয়োজন ট্রাইব্যুনাল আইনের সংশোধন, বলছেন বিচার সংশ্লিষ্টরা।
এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।